৭৬ বছর বয়সে এসে নিজেকে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না। যদিও আমি নিশ্চিত নই যে আমি নিজেকে পুরোপুরি চিনি কিনা, তবে মানুষের বিচার বিবেচনা বা নিন্দা প্রশংসার তোয়াক্কা আমি করি না। আর ঠিক সেই কারণেই আমি স্বেচ্ছায় নিজেকে জনসমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন করে নিয়েছি। কারণ মানুষের সাথে মেশা মানেই হলো একে অপরের সমালোচনা করা, যা আমার ধাতে সইবে না। তাই এই বুড়ো বয়সে আমি বেশ একা। তবে এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার জীবনটা কেটেছে কাজ নিয়ে। প্রথমে পেটের দায়ে লড়াই, আর তারপর বিজ্ঞান সাধনা। আমি ব্যাকটেরিওলজির অধ্যাপক ছিলাম। আমার স্ত্রী মারা গেছে বহু বছর আগে। আমাদের দাম্পত্য অবশ্য খুব একটা সুখের ছিল না। আমার এক ছেলে আছে, ইভাল্ড। সেও ডাক্তার, থাকে লুন্ডে। আর আমার মা ৯৬ বছর বয়সেও হাস্কুভার্নার কাছে এক বিশাল বাড়িতে একাই থাকেন। আমার ভাই বোনেরা কেউ বেঁচে নেই। আত্মীয় স্বজনের সাথেও আমার যোগাযোগ খুব কম। নিজের সম্পর্কে আর কি বলবো, হয়তো এটুকু বলা যায় যে আমি একজন সেকেলে খিটখিটে বুড়ো। আবেগ, কান্নাকাটি, চেঁচামেচি এসব আমি দু চোখে সহ্য করতে পারি না। আমি চাই শান্তি। কিন্তু ১ জুন শনিবার ভোরবেলা আমি এমন এক স্বপ্ন দেখলাম যা আমার এই সাজানো গোছানো শান্ত জগৎটাকে তছনছ করে দিল। স্বপ্নে দেখলাম আমি রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছি। অদ্ভুত ব্যাপার, রাস্তায় কোনো জনমানুষ নেই, একটাও গাড়ি নেই। শহরটা যেন মরে গেছে। আকাশ পরিষ্কার, সূর্য জ্বলজ্বল করছে, কিন্তু সেই রোদে কোনো উত্তাপ নেই। হাড় হিম করা ঠান্ডা। আমি হাঁটছি, আমার নিজের পায়ের আওয়াজ আমার কাছেই যেন ভুতুড়ে মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে সেই চেনা ঘড়ির দোকানটার সামনে এলাম। দোকানটার মাথায় একটা বড় সাইনবোর্ড, দুটো বড় বড় চোখ আর একটা চশমার ছবি। অবাক হয়ে দেখলাম ঘড়িটার ডায়াল আছে, কিন্তু কোনো কাঁটা নেই। আর নিচের ওই বিশাল চোখ দুটো, কেউ যেন ওগুলোকে থেঁতলে দিয়েছে। যেখান থেকে জল গড়াচ্ছে, যেন কোনো ঘা হয়ে গেছে। নিজের হাতঘড়িটা দেখার জন্য পকেট থেকে বার করলাম। ও গড, আমার ঘড়িটা তো কোনো কাঁটা নেই। এটা চলছে কিনা দেখার জন্য কানে ধরলাম। কোনো টিকটিক শব্দ নেই। তার বদলে আমি শুনতে পেলাম আমার নিজের হৃদস্পন্দন। বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। একটু সামাল দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখলাম রাস্তার মোড়ে একজন লোক দাঁড়িয়ে আছে, উল্টো দিকে মুখ করে। যাক বাবা, অন্তত একটা মানুষ তো দেখা গেল। আমি ছুটে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। শুনছেন? হ্যালো। লোকটা আমার দিকে ফিরল। আমি ভয় পিছিয়ে গেলাম। তার হ্যাটের নিচে কোনো মুখ নেই, শুধুই শূন্যতা। আমি হাত সরাতেই লোকটার শরীরটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রাস্তায় পড়ে রইল শুধু এক গাদা জামা কাপড় আর ধুলো। লোকটা নেই। ভয়ে আমি দৌড়তে শুরু করলাম। সরু গলি পেরিয়ে একটা ছোট স্কোয়ারে এসে পড়লাম। সামনে একটা জরাজীর্ণ লাল ইটের গির্জা, পাশ দিয়ে একটা শবযাত্রা আসছে। পুরোনো দিনের কালো ঘোড়ায় টানা একটা শববাহী গাড়ি। ঘোড়াগুলো জীর্ণ শীর্ণ। হঠাৎ গাড়িটা একটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেল। একটা চাকা খুলে আমার দিকে গড়িয়ে এলো। গাড়িটা একদিকে হেলে পড়ল, আর তার ভেতর থেকে কফিনটা ছিটকে বেরিয়ে রাস্তায় পড়ল। কফিনের ঢাকনাটা একটু ফাঁক হয়ে গেছে। আমি জানি না কেন এক অদম্য কৌতূহল আমাকে কফিনটার দিকে টেনে নিয়ে গেল। আমি উঁকি দিলাম। কফিনের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে আমার হাতটা খপ করে ধরল। লোহার মতো শক্ত সেই মুঠি আমাকে টেনে নামিয়ে নিতে চাইছে কফিনের ভেতর। আমি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছি, আর ধীরে ধীরে লাশটা উঠে বসছে। আমি তাকালাম লাশটার মুখের দিকে। ওটা তো আমি শুয়ে আছি কফিনে। সেই অবয়ব আমার দিকে তাকিয়ে এক শয়তানি হাসি হাসছে, আর
আর আমাকে তার দিকে টানছে। স্বপ্ন, সবটাই স্বপ্ন। জানলা দিয়ে সকালের রোদ এসে পড়েছে, কিন্তু সেই স্বপ্নের রেশ আমাকে কিছুতেই ছাড়ছে না। মৃত্যুর হাতছানি, নাকি এ আমার নিজেরই বিবেকের দংশন? আমার নাম আইজ্যাক বোর্গ। আমি এখনো বেঁচে আছি, বয়স এখন ৭৬, আর বেশ ভালোই আছি। কথাগুলো বিড়বিড় করে বলার পর নিজেকে একটু শান্ত মনে হলো। এক গ্লাস জল খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আজকের দিনটা কিভাবে কাটবে। হঠাৎ মনে হলো আমি জানি আমাকে কি করতে হবে। বিছানা ছেড়ে পর্দা সরিয়ে দিলাম। বাইরে ঝলমলে সকাল, বুক ভরে শ্বাস নিলাম। তারপর রোবটা গায়ে জড়িয়ে পা বাড়ালাম রান্নাঘরের দিকে। দেয়াল ঘড়িতে তখন ঢং ঢং করে ৩টে বাজছে। শরীর খারাপ লাগছে নাকি প্রফেসর? শোনো মিস আগাথা, আমার ব্রেকফাস্টটা তৈরি করে দাও তো, আমি গাড়িটা বের করছি। হ্যাঁ, আপনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন? হ্যাঁ, আমি নিজেই ড্রাইভ করে লুন যাব। ওই এরোপ্লেন জিনিসটাকে আমি কোনো কালে বিশ্বাস করি না। দোহাই আপনার প্রফেসর, আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। আমি ঠিক ৯টায় কফি দিয়ে আসবো, আর তারপর কথা মতো আমরা 10টায় রওনা দেব। থাক, তাহলে আমি না খেয়েই বেরোবো। আর আপনার ওই জুবিলি কোট প্যাক করবে কে? আমি নিজেই। আর আমি? মিস আগাথা, তুমি চাইলে আমার সাথে গাড়িতে যেতে পারো, আবার প্লেনেও যেতে পারো, ওটা তোমার ব্যাপার। 1 বছর ধরে আমি অপেক্ষা করে রয়েছি এই দিনটার জন্যে। আপনি ওই জুবিলি ডক্টর উপাধি পাবেন বলে সেই অনুষ্ঠানে আমি থাকবো, সব কিছু ঠিক করা ছিল। আর আপনি এখন বলছেন প্লেন ছেড়ে এই বুড়ো বয়সে ড্রাইভ করে যাবেন? অনুষ্ঠান তো বিকেল 5টায়। এখন বেরোলে আমার হাতে প্রায় 14 ঘন্টা সময় থাকবে। এভাবে তো সব পণ্ড হয়ে যাবে। আপনার ছেলে তো মালমো এয়ারপোর্টে অপেক্ষা করবে। ও কি বলবে বলুন তো? ওকে না হয় কিছু একটা বুঝিয়ে বলে দিও। আপনি যদি গাড়িতে যান, আমি কিন্তু আপনার সাথে অনুষ্ঠানে যাচ্ছি না। আহ আগাথা, জেদ করো না। যান যান, আপনি গাড়ি নিয়ে যান, আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা একেবারে ধুলোয় মিশিয়ে দিন। তুমি মাঝে মাঝে ভুলে যাও যে তুমি আমার স্ত্রী নও। হ্যাঁ হ্যাঁ, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। গত ৭৪ বছর ধরে আমি নিজের নীতি মেনে চলেছি, আর আজও তার অন্যথা হবে না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তবে যারা কেবল নিজেদের কথা ভাবে, তাদের একটা কথাই বলবো, যে 40 বছর ধরে যে তাদের সেবা করে গেল, তাদের অনুভূতির তারা কোনো দাম দেয় না। এত বছর ধরে তোমার এই কর্তৃত্বপরায়ণ স্বভাব আমি কি করে সহ্য করেছি কে জানে। কে বলেছে সহ্য করতে? মুখ ফুটে বললেই তো কাল থেকে সব শেষ হয়ে যেতে পারে। যাই হোক, আমি ড্রাইভ করেই যাব, তুমি যা খুশি তাই করো। আমি ছোট বাচ্চা নই যে তোমার খবরদারি সহ্য করতে হবে। না, শেষ কথাগুলো বলা ঠিক হয়নি। এসব কিছুটা মিস আগাথার মেজাজের জন্য, আর কিছুটা আমি বাথরুমে ছিলাম বলে। শেফ টেফ করে সকালের কাজ সেরে যখন বেরোলাম, অবাক হয়ে দেখলাম মিস আগাথা এর মধ্যেই আমার ফ্রক কোটার দরকারি জিনিসপত্র গোছাতে ব্যস্ত। দেখে মনে হলো ওর বোধহয় রাগ কিছুটা কমেছে। আমি ভাবলাম মিটমাট করে নেওয়াই ভালো, তাই ওর পিঠে আলতো করে হাত রাখলাম। তোমার মতো সুটকেস প্যাক করতে আর কেউ পারে না আগাথা। তাই নাকি? অসহ্য। আমার খুব রাগ হলো যে ও আমার কথার কোনো ধার ধারলো না। মানছি আমার শেষ কথাগুলো খুব একটা মধুর ছিল না, কিন্তু মিস আগাথার এই গোমড়া মুখ একজন সাধুর ধৈর্য নাড়িয়ে দিতে পারে। স্যার, আপনার কফির সাথে 2টো ডিম সেদ্ধ করে দেব? হ্যাঁ, ধন্যবাদ। তুমি খুব ভালো আগাথা। আমার এত তোষামতেও বরফ গলল না। বুড়ি গটগট করে রান্নাঘরে ঢুকে গেল। জুবিলি ডক্টর, যত সব ফাজলামি। ফ্যাকাল্টি আসলে আমাকে জুবিলি ইডিয়েট বানাতে চায়। আমি বরং ওই খিটখিটে বুড়ির জন্য কিছু একটা কিনবো, ও খুশি হবে। টোস্ট দেব? না, ধন্যবাদের কোনো দরকার নেই, আমার জন্য ভেবো না। আপনি এমন মুখ গোমড়া করে আছেন কেন? উত্তর দেওয়ার আগেই মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। আমি তৈরি হয়ে খাবার টেবিলে গেলাম। সকালের রোদ এসে পড়েছে টেবিলের ওপরে। আগাথা চুপচাপ কফির পট নিয়ে ঘোরাঘুরি করছে।
আমার কাপে ধোঁয়া ওঠা কফি ঢেলে দিল। তুমি খাবে না? না ধন্যবাদ। আগাথা জানলার ধারের গাছগুলোতে জল দিচ্ছিল আমার দিকে পিঠ করে। হঠাৎ পাশের ঘরের দরজা খুলে আমার পুত্রবধূ মারিয়ান ঢুকল। পরনে পাজামা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। আরে, আমার পরম পূজনীয়া পুত্রবধূ এত সকালে ঘুম থেকে উঠে গেছে, ব্যাপার কি? ঘুমোতে আর পারছি কই। আপনারা সকাল থেকে যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন। চিৎকার? কই, এখানে তো কেউ চিৎকার করেনি। হ্যাঁ ঠিকই তো, কে চিৎকার করলো? ছাড়ুন। আচ্ছা, আপনি গাড়ি করে লুন্ডি যাচ্ছেন? হ্যাঁ, সেরকমই তো ভাবছি। তাহলে আমি কি আপনার সঙ্গে যেতে পারি? মানে, তুমি বাড়ি যেতে চাও? হ্যাঁ। বাড়ি মানে ইভাল্ডের কাছে? হ্যাঁ, কারণটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না। হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে যেতে পারো। ওকে, আমি তাহলে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। মারিয়ান ঘরে গিয়ে দরজা বন্ধ করল। আগাথা আরেক কাপ কফি দিয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না। মারিয়ান হঠাৎ ইভাল্ডের কাছে ফিরে যেতে চাইছে, এটা আমাদের দুজনকেই অবাক করল। আমি শুধু মাথা নাড়লাম। হে ঈশ্বর। সাড়ে তিনটের একটু পরে আমি গ্যারেজ থেকে গাড়ি বার করলাম। মারিয়ান গেট দিয়ে বেরিয়ে এলো। স্ল্যাক্স আর ছোট জ্যাকেট পরে ওকে বেশ ব্যক্তিত্বময়ী লাগছিল। আমি জানলার দিকে তাকালাম, আগাথা দাঁড়িয়ে আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। আমি হাত নাড়লাম, কিন্তু ও নাড়ল না। রাগে আমি গাড়ির দরজাটা দরাম করে বন্ধ করে ইঞ্জিন চালু করলাম। নিঃশব্দে আমরা সেই ঘুমন্ত শহর ছেড়ে বেরিয়ে পড়লাম। মারিয়ান আবার একটা সিগারেট ধরাতে যাচ্ছিল। দয়া করে ধূমপানটা করো না। ও আচ্ছা। সিগারেটের ধোঁয়া আমি একদম সহ্য করতে পারি না। তাছাড়া মেয়েদের ধূমপান করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আবহাওয়াটা বেশ চমৎকার, তাই না? হ্যাঁ, কিন্তু গুমোট, মনে হচ্ছে ঝড় আসবে। আচ্ছা মারিয়ান, বাবার বয়সী হিসেবে একটা কথা জিজ্ঞেস করি, তুমি হঠাৎ বাড়ি ফিরে যাচ্ছ কেন? এমনি হঠাৎ ইচ্ছে হলো তাই। ইভাল্ড আমার ছেলে, তাই আমি এটা জানতে চাইতেই পারি। দেখুন বাবা, সত্যি বলতে এই ব্যাপারে আপনার নাক না গলানোই ভালো। কিন্তু ইভাল্ড আর আমার স্বভাব তো একই রকম। আমাদের কিছু নীতি আছে, যেমন যেমন ওই লোনটার কথাই ধরো। কথা ছিল ও লেকচারার হলে টাকাটা শোধ করবে। এটা তো সম্মানের ব্যাপার, তাই না? আর সেই সম্মানের চক্করেই আমাদের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আমরা কখনো ছুটিতে কোথাও যেতে পারি না। আপনার ছেলেটা খাটতে খাটতে নিজেকে শেষ করে ফেলেছে। অথচ আপনার অগাধ সম্পত্তি, টাকার তো কোনো দরকারই আপনার নেই। কথা তো কথাই মাই ডিয়ার মারিয়ান। জানেন বাবা, ইভাল্ড আপনাকে সম্মান করে ঠিকই, কিন্তু ও আপনাকে ভালোবাসে না। ইভাল্ডকে আমি কখনো আদর করিনি, কিন্তু কিন্তু তুমিও কি আমাকে অপছন্দ করো? সত্যি বলবো? হ্যাঁ বলো। আপনি একজন স্বার্থপর আত্মকেন্দ্রিক বুড়ো। আপনি কখনোই নিজের ছাড়া অন্য কারো কথা শোনেননি। আপনার ওই সেকেলে ভদ্রতা আর লোক দেখানো ভালো মানুষের আড়ালে ঢাকা পড়ে থাকে আপনার আসল রূপ। বাইরে সবাই আপনাকে মহৎ ভাবলেও আমরা, মানে যারা আপনার খুব কাছে আছি, আপনাকে খুব কাছ থেকে দেখছি, আমরা জানি আপনি আসলে কতটা কঠিন। তাই? মনে আছে 1 মাস আগে আমি আপনার কাছে এসেছিলাম? আসলে আমার একটা ভীষণই বোকা ধারণা ছিল যে আপনি আমাদের সাহায্য করবেন। আপনি কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন, আমি আত্মার কান্না টান্নায় বিশ্বাস করি না, ওসব নিয়ে আমার কাছে জ্ঞান করতে এসো না।
যদি তোমার আধ্যাত্মিক সমেহন মানে স্পিরিচুয়াল মাস্টারবেশনের প্রয়োজন হয় তবে কোনো যাজকের কাছে যাও। আমি কি সত্যি ও কথা বলেছিলাম? আপনি এর চেয়েও খারাপ কথা বলেছিলেন। হ্যাঁ, আপনার উপর নির্ভর করার চেয়ে ভিখারি হওয়া ভালো। আমি দুঃখিত। আমি আপনাকে অপছন্দ করি না বাবা, আমার আপনার জন্য করুণা হয়। আপনার জন্য খারাপ লাগছে বাবা। ওই মহিলার অদ্ভুত গলার স্বর আর যুক্তিহীন কথা শুনে হাসি পাচ্ছিল আমার। অবশ্য উনি নিজেও হেসে ফেললেন শেষে, তাই পরিবেশটা একটু হালকা হলো। জানো, আজ ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। আমার স্বপ্নে টপ্নে বিশেষ আগ্রহ নেই। ও আচ্ছা। আমরা কিছুক্ষণ চুপচাপ ড্রাইভ করলাম। মাথার ওপর গনগনে সূর্য, রাস্তাটা যেন সাদা আলোর ফিতের মতো জ্বলছে। হঠাৎ কি মনে হলো আমি গাড়ির গতি কমিয়ে বাঁদিকের একটা ছোট রাস্তায় মোড় নিলাম। রাস্তাটা গিয়ে মিশেছে সমুদ্রে। দুপাশে জঙ্গল, সদ্য কাটা কাঠের উগ্র গন্ধ ভ্যাপসা গরমের সাথে মিশে আছে। মারিয়ান অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি একটা বাঁকের মুখে গাড়িটা থামালাম। এসো, তোমাকে কিছু দেখাই। ওই দেখো, বার্চ গাছগুলোর আড়ালে হলুদ বাড়িটা দেখছো? চওড়া বারান্দাটা ঠিক উপসাগরের দিকে মুখ করা, দরজা জানলা সব বন্ধ। বাড়িটা যেন এখন ঘুমোচ্ছে। আমার জীবনের প্রথম 20টা গ্রীষ্ম আমি এই বাড়িতেই কাটিয়েছি। আমরা 10 ভাই বোন ছিলাম। তুমি বোধহয় জানো সে কথা। কি অদ্ভুত সুন্দর বাড়ি। ওটা অ্যান্টিক, মারিয়ান। এখন কেউ থাকে না এখানে? এই গরমে কেউ নেই বোধ হয়। হাতে তো সময় আছে, আর আপনার আপত্তি না থাকলে আমি বরং একটু সমুদ্রের দিকে যাই। অবশ্যই যদি আপনার খুব একটা তাড়া না থাকে তবেই। যাও, আমি ততক্ষণ ওই বুনো স্ট্রবেরির ঝোপটার কাছে একটু বসি। মারিয়ান চলে গেল। আমি একা হেঁটে গেলাম বাড়িটার দিকে। স্ট্রবেরির ঝোপটা খুঁজতেই পেয়ে গেলাম। যদিও স্মৃতিতে সেটা যতটা বড় ছিল এখন আর ততটা নেই, তবুও অনেক স্ট্রবেরি রয়েছে। পাশে একটা পুরনো আপেল গাছ। আমি তার নিচে গিয়ে বসলাম। একটা একটা করে স্ট্রবেরি মুখে দিচ্ছি। হয়তো হয়তো আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। ক্লান্তি আর বিষাদ আমাকে ঘিরে ধরছিল। ছোটবেলার এই জায়গাগুলো দেখলে কত কথাই না মনে পড়ে। জানি না কখন বাস্তব আর স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেল। আমি কি জেগে আছি, নাকি স্মৃতিরা জীবন্ত হয়ে ফিরে এসেছে? হঠাৎ কানে এলো পিয়ানোর সুর। অবাক হয়ে তাকালাম বাড়িটার দিকে। একটু আগেও যে বাড়িটা ছিল অন্ধের মতো বন্ধ, হঠাৎ তাতে প্রাণের সঞ্চার হয়েছে। জানলাগুলো খোলা, রোদে ঝকঝক করছে কাঁচ। সাদা পর্দাগুলো হাওয়ায় দুলছে। ভেতর থেকে ভেসে আসছে হাসি, গল্প, বাচ্চাদের ছুটোছুটির আওয়াজ। পিয়ানোয় বাজছে পুরনো কোনো সুর। দোতলায় কেউ একজন ব্যারিটোন গলায় গান গাইল। অথচ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সবটাই কেমন মরীচিকার মতো। হঠাৎ আমি যেন তাকে দেখলাম। হলুদ রঙের সুতির জামা পরে সে ঘাসের ওপর হাঁটু গেড়ে বসে আছে। গভীর মনোযোগ দিয়ে স্ট্রবেরি তুলছে। সারা, আমার খুড়তুতো বোন সারা। আমি দেখেই চিনলাম ও আমার এত কাছে ছিল যে হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু আমি নড়তে পারলাম না। স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে আমি চুপ করে রইলাম, ঠিক যেমনটি মনে রেখেছিলাম ওকে। মুখে হালকা মেছেতা, রোদে পোড়া তামাটে ত্বক আর যৌবনের দীপ্তি। থাকতে না পেরে আমি ডাকলাম, সারা, আমি তোমার ভাই আইজ্যাক।
আমি একটু বুড়ো হয়ে গেছি, আগের মতো দেখতে নেই আর, কিন্তু তুমি তো একটু বদলাও নেই। সারা, সারা শুনতে পাচ্ছ না? ও শুনতে পেল না। আপন মনে স্ট্রবেরি তুলে ঝুড়িতে রাখতে লাগলো। বুঝলাম স্মৃতির সাথে কথা বলা যায় না। পাহাড়ের ঢাল বেয়ে একটা ছেলে নেমে এলো। গোফের রেখা সবে স্পষ্ট হচ্ছে, চোখে চশমা, ছাত্রাবস্থার টুপিটা মাথার পেছনে হেলানো। আমার দাদা সিগফ্রিড, আমার চেয়ে 1 বছরের বড়। আজ থেকে বহু বছর আগে সিগফ্রিড খুব কম বয়সে মারা গেছিল, কিন্তু এখন ও বেঁচে আছে ঠিক আমার চোখের সামনে। সুপ্রভাত সুন্দরী, কি করা হচ্ছে শুনি? দেখতে পাচ্ছ না আমি স্ট্রবেরি তুলছি? গাধা কোথাকার। আর এই মিষ্টি ফলগুলো কার্পেটে যাবে শুনি? আহ সরো তো, আজ যে কাকা অ্যারনের জন্মদিন, ভুলে গেছো? ওর জন্য কোনো উপহার কেনা হয়নি, তাই 1 ঝুড়ি স্ট্রবেরি দিচ্ছি। এটাই হবে তাই না? আমিও হাত লাগাই। জানো, শার্লট আর সিগফ্রিড কাকার জন্য রুমাল বুনেছে, অ্যাঞ্জেলিকা কেক বানিয়েছে, আর ক্রিস্টিনা তো গান লিখেছে শোনাবে বলে। বাহ, গান শোনানো তো সেরা উপহার, কারণ কাকা অ্যারন তো কানেই শোনে না। বাজে বকো না তো। তোমার ঘাটটা না বড্ড সুন্দর। তুমি জানো এসব করা উচিত না। তাই নাকি? তা কে বারণ করেছে? আমি। একে তো তুমি একটা অসহ্য পাজি ছেলে, আর নিজেকে কি না কি ভাবো কে জানে। আরে আমি তোমার কাজিন, আর তুমি আমাকে মনে মনে পছন্দ করো। তোমাকে ওই গেছে। এই এদিকে এসো না, এদিকে এসো। এবার সোজাসুজি ঠোঁটে একটু খাই। খবরদার, কাছে এলে কিন্তু আমি আইজ্যাককে বলে দেব যে তুমি আমাকে সারাক্ষণ চুমু খাওয়ার চেষ্টা করো। ওই পুঁচকে আইজ্যাক, ওকে তো আমি 1 হাত পিঠের পেছনে বেঁধে রেখেও হারিয়ে দেবো। দেখো, আইজ্যাক আর আমি গোপনে এঙ্গেজড। হ্যাঁ, তোমাদের এনগেজমেন্ট এতটাই গোপন যে বাড়ির কাকপক্ষেও সেটা জানে। কি যে করি, ফোনগুলো সব জায়গায় রাষ্ট্র করে বেড়ায়। তা বিয়েটা হচ্ছে কবে? কবে কবে? তোমাদের 4 ভাইয়ের মধ্যে কে যে সব থেকে কম অহংকারী সেটা বলা মুশকিল, তবে আমার মনে হয় আইজ্যাকই সব থেকে ভালো, আর তুমি হলে সব থেকে জঘন্য ইডিয়েট। আর আর আমার মাথায় শব্দ আসছে না তোমাকে ডাকার মতো। স্বীকার করো যে আমাকে তোমার একটু হলেও ভালো লাগে। মোটেই না, তাছাড়া তুমি বিশ্রী সিগার খাও, গন্ধে টেকা যায় না। আরে ওটাই তো পৌরুষের গন্ধ। তাছাড়া আমি শুনেছি তুমি নাকি বার্গলুন্ডদের বড় মেয়েটার সাথে নোংরামি করেছো। মেয়েটা কিন্তু সুবিধের নয়। জেলাস? তুমি যদি দেখতে এখন রেগে গিয়ে লাল হয়ে তোমাকে কতটা সুন্দর লাগছে। না 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 না, আমি আর পারছি না, তোমাকে চুমুক খেতেই হবে। আমি তোমার প্রেমে পড়ে গেছি সারা। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। চিৎকার করো না, কেউ চলে আসবে। দেখো কি করলে, সব স্ট্রবেরিগুলো পড়ে গেল। এখন আইজ্যাক কি বলবে? ও আমাকে কত ভালোবাসে। ও গড, আমি কি করলাম? তুমি আমাকে একটা বাজে মেয়েতে পরিণত করলে সিগফ্রিড। দূর হও এখান থেকে। ব্রেকফাস্টের আগে যেন তোমার ছায়াও আমি না দেখি। শিগগির স্ট্রবেরিগুলো তুলতে সাহায্য করো। এই দেখো, আমার জামাতেও দাগ লেগে গেল। গঙের শব্দে ব্রেকফাস্টের ঘোষণা হলো। আমি অবাক হয়ে দেখলাম কোথা থেকে যেন একদল মানুষ বেরিয়ে এলো। বড় ভাই হ্যাগবার্ড পতাকা দণ্ডটা ঠিক করছে, তার পরনে ক্যাডেট ইউনিফর্ম। বাথ হাউস থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো 2 যমজ বোন, সিগফ্রিড আর শার্লট, ঠিক যেন 2 পাকা স্ট্রবেরি। 17 বছরের বেঞ্জামিন ঝোপের আড়াল থেকে বেরোলো, তার হাতে একটা মোটা বই। পরিবারের সুন্দরী মেয়ে অ্যাঞ্জেলিকা এলো নাচতে নাচতে। সব শেষে 15 বছরের আনা। সবাই আছে, আমার 9 ভাই বোন, কাকিমা আর কাকা অ্যারন। নেই শুধু বাবা, মা আর আমি। সবাই শান্ত হও। বেঞ্জামিন, হাত ধুয়েছো? আর কতবার তোমাকে পরিচ্ছন্নতা শেখাতে হবে?
আমি হাত ধুয়েছি তো। সিক্রেট বোনদের ওটস দাও। একবার অত মাখন লাগিও না। মিলিটারি একাডেমিতে কি এই শেখায়? শার্লট, নুনদানিটা বন্ধ করলি না কেন? নুনগুলো সব জল হয়ে যাবে তো। আমার জন্য ওই বুনো স্ট্রবেরি কে এনেছে? আমি এনেছি। ও, আমার জন্মদিনের কথা মনে রেখেছো তাহলে, লক্ষ্মী মেয়ে। ব্রেকফাস্টে কাকা আরনের জন্য একটু পানীয়ের ব্যবস্থা হবে নাকি? শুভ দিন বলে কথা। বাবা বাড়িতে নেই বলে সকালবেলায় মদ্যপান? অসম্ভব। কাকা তো অলরেডি 3 পেগ মেরে দিয়েছে। আমরা বাথ হাউসে দেখেছি। চুপ কর সব। তোরা বিছানা গুছাসনি, তাই আজ তোরা সব বাসন মাজবি। আনা একটা দারুণ ছবি এঁকেছে কাকার জন্য, তৃস্তান এবং ইসোল্ডের ছবি। কিন্তু কে তৃস্তান আর কে ইসোল্ড বোঝা দেয়। এই ফাজিলটা সব সময় অন্যের আনন্দ মাটি করে দেয়। দেখো, আনা এবার কাটবে। আচ্ছা, আজ সকালে সারা আর সিক্রেট স্ট্রবেরি খেতে কি করছিল গো? আমরা কিন্তু সব দেখেছি। সিক্রেট আর সারা আর সিক্রেট। টেবিলের ওপর আর কি হচ্ছে? চুপ কর সব। ওরা মিথ্যে বলছে। সারা কাঁদতে কাঁদতে টেবিল ছেড়ে উঠে গেল। শার্লট গেল তাকে সান্ত্বনা দিতে। আমি পা টিপে টিপে বারান্দায় ওদের পিছু নিলাম। লাল মোড়াটার ওপর বসে সারা ফুঁপিয়ে কাঁদছে। জানলার রঙিন কাঁচ দিয়ে আসা আলোয় দৃশ্যটা বড়ই করুণ দেখাচ্ছিল। শার্লট, আইজ্যাক বড্ড ভালো, বড্ড বেশি ভদ্র আর নীতিবান। ও চায় আমরা একসাথে বসে কবিতা পড়ি, পরকাল নিয়ে আলোচনা করি, পিয়ানো বাজাই। ও শুধু অন্ধকারে চুমু খেতে পছন্দ করে, আলোতে ওর লজ্জা করে। ওর কাছে সব কিছুই পাপ। আমার নিজেকে ওর পাশে খুব ছোট মনে হয় শার্লট। আবার কখনো মনে হয় ও আমারই বয়সী, অথচ একটা শিশুর মতো অবুঝ। কিন্তু সিক্রেট বড্ড আকর্ষণীয়। ও আমাকে উত্তেজিত করে। আমি বাড়ি চলে যেতে চাই। আমি আর এখানে থাকতে পারছি না। শান্ত হও সারা, শান্ত হও। অত ভাবছিস কেন? সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, ওই ওরা আঙ্কেল আরেনের জন্য গান গাইছে। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তুই? গান শুনে সারা চোখ মুছল। ওরা ভেতরে চলে গেল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম সেই স্ট্রবেরি খেতে। এক অদ্ভুত শূন্যতা আর বিষাদ আমাকে গ্রাস করল। হঠাৎ সব মিলিয়ে গেল। ঘুম ভাঙল একটা মেয়ের গলার স্বরে। মুখ তুলে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে শর্টস আর চেক শার্ট, উস্কো খুস্কো সোনালি চুল, রোদে পোড়া তামাটে ত্বক, চোখে কালো চশমা আর মুখে একটা নেভানো পাইপ। এই বাড়িটা কি আপনার? না তো। যাক, আপনি তাহলে মিথ্যেবাদী নন। আমার বাবা এই পুরো জায়গাটার মালিক, ওই বাড়িটারও। জানো, 200 বছর আগে আমি এখানে থাকতাম। তাই নাকি? আর ওই গেটের কাছে দাঁড় করানো টিনের বাক্সটা কি আপনার গাড়ি? ওটা আমার গাড়ি, হ্যাঁ। দেখে তো অ্যান্টিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওর মালিকের মতোই অ্যান্টিক। বাহ, বেশ মজার লোক তো আপনি। তা দাদু, কোন দিকে যাওয়া হচ্ছে? আমি লুন যাচ্ছি। ওয়াও, দারুণ। আমি ইতালি যাচ্ছি। তুমি চাইলে আমার সঙ্গে যেতেই পারো। ও, আমার নাম সারা। খুব বোকা নাম, তাই না? আমার নাম আইজ্যাক, এটাও বেশ বোকা নাম। না না, বোধহয় সারা নামের কাউকে আপনি চেনেন। হ্যাঁ, তা চিনি, মানে চিনতাম। পুরনো প্রেমিকা টেমিকা নাকি? দুর্ভাগ্যবশত না। এই রে, তাহলে কেটে পড়া যাক। দাঁড়াও, আমার সাথে আরেকজন ভদ্রমহিলা আছেন। এই যে মারিয়ান, এসো। ইনি সারা। আর সারা, ইনি আমার পুত্রবধূ মারিয়ান। সারা ইতালি যাচ্ছে, ও আমাদের সাথে কিছুটা পথ যাবে। এই যে বাচ্চাধনরা, আমি লিফট পেয়ে গেছি। ইনি হলেন আইজ্যাক, আর এই যে এরা হলো অ্যান্ডার্স আর ওই চশমা পরাটা ভিক্টর। ওকে আমরা ভিকি বলেই ডাকি।
হ্যালো স্যার। হ্যালো জেন্টলম্যান। আর ওই যে সুন্দরী মেয়েটিকে দেখছিস, উনি মারিয়ান। চল সবে উঠে পড়ি, গাড়িটা কিন্তু বেশ বড়, আরামসে হেঁটে যাব। মালপত্র তুলে আমরা রওনা দিলাম। আমি সাবধানে ড্রাইভ করছি আমার ছোটবেলার জগৎকে পেছনে ফেলে। সারা ওর চশমাটা খুলে হাসলো। ওকে দেখতে ঠিক অতীতের সেই সারার মতোই লাগছে। আজাক, আপনাকে একটা সত্যি কথা বলে রাখি, আমি আর আন্ডার্স প্রেম করছি। আমরা একে অপরের জন্য পাগল। আর ভিক্টর, ও হলো আমাদের পাহারাদার, কিন্তু ভিক্টর হয়তো আবার আমাকে মনে মনে পছন্দ করে, তাই ও সারাক্ষণ অ্যান্ডার্সের ওপর নজর রাখে। আমাকেই হয়তো ভিক্টরকে একটু পটিয়ে লাইন ক্লিয়ার করে নিতে হবে। তবে আমি কিন্তু ভার্জিন। আমি রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের সিটে তাকালাম। সারা পা তুলে বেশ আয়েশ করে বসে আছে। অ্যান্ডার্স অধিকার ফলানোর ভঙ্গিতে সারার কাঁধে হাত দিয়ে রেখেছে আর মাঝে মাঝে ভিক্টরের দিকে কটমট করে তাকাচ্ছে। বেচারা ভিক্টর অবশ্য এসবের ধার ধারছে না। সে একদৃষ্টে তাকিয়ে আছে সামনের সিটে বসা মারিয়ানের ঘাড়ের দিকে, আর সুযোগ পেলেই তার শরীরের দিকে আর চোখে তাকাচ্ছে। আমি কিন্তু পাইপ খাই। ভিক্টর বলে ওটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো। ও আবার স্বাস্থ্য নিয়ে বড্ড সচেতন। কেউ কোনো উত্তর দিল না, প্রয়োজনও ছিল না। চুপচাপ যাওয়াটা খারাপ লাগছিল না কারো, বরং এক ধরনের শান্ত ভাব ছিল। আবহাওয়াটা বেশ গুমোট হয়ে আসছিল। আমি জানলাগুলো খুলে দিলাম। সোজা রাস্তা। আমার মনটাও বেশ ফুরফুরে ছিল। আজকের দিনটা যেন একের পর এক চমক নিয়ে অপেক্ষা করছিল আমার জন্য। জানো সারা, তখন বলিনি, তবে আমার প্রথম প্রেমিকার নামও ছিল সারা। হোয়াট? সে নিশ্চয়ই আমার মতো সুন্দরী ছিল। হ্যাঁ, সে অনেকটা তোমার মতোই ছিল। সত্যি? তারপর কি হলো তার? সে আমার ভাই সিগফ্রিডকে বিয়ে করলো। ওদের একে একে 6টি সন্তান হলো, আর এখন তার বয়স 75। একজন সুন্দরী বৃদ্ধা। পুরো সরি, আমি বোধহয় ভুল কিছু বলে ফেললাম। ওর গলার স্বরে এমন একটা অনুশোচনা ছিল যে আমরা সবাই হেসে ফেললাম। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল। একটা তীর্যক বাঁক ঘুরছিলাম, আমি বাদিক ঘেঁষেই ছিলাম, কিন্তু হঠাৎ একটা কালো গাড়ি উল্টো দিক থেকে ঝড়ের বেগে আমাদের দিকে ধেয়ে এলো। আমি প্রাণপণে ব্রেক কষলাম। আমাদের গাড়িটা রাস্তার পাশে একটা ঘাসের জমিতে ছিটকে গেল, আর কালো গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ল। ধুলো আর ধোঁয়ায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। আশ্চর্যজনকভাবে আমাদের কারো গায়ে একটা আঁচড়ও লাগেনি। আমরা সবাই দৌড়ে গেলাম খাদে উল্টে পড়া গাড়িটার দিকে। অবাক কাণ্ড, গাড়ি উল্টে গেছে, অথচ তার রেডিওতে ভক্তিগীতি বাজছে। ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো দুজন মানুষ, একজন মাঝবয়সী পুরুষ আর একজন মহিলা। বেরিয়েই তারা তুমুল ঝগড়া শুরু করে দিল। আমাদের দেখে পুরুষটি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো। আপনারা ঠিক আছেন তো? দেখুন, কোনো অজুহাত দেবো না, পুরোটাই আমাদের দোষ। আসলে ড্রাইভ করছিল আমার স্ত্রী। আপনারা সবাই সুস্থ আছেন তো? ঈশ্বরকে ধন্যবাদ। আপনার পায়ে কি আঘাত লেগেছে? না না, এটা পুরনো। আমি তো এভাবেই হাঁটি। আর আমার স্ত্রীর মতে শুধু পা নয়, আমার ব্যক্তিত্বটাও নাকি খোঁড়া। যাই হোক, আপনাদের হবু খুনিদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার নাম আলম্যান, পেশায় ইঞ্জিনিয়ার, আর উনি আমার স্ত্রী বেরিট। এককালে অভিনেত্রী ছিলেন। গাড়ি চালানোর সময় আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মানে ঝগড়া টগড়া করছিলাম আর কি। যখন আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করলে আপনাদের গাড়িটা হয়তো সোজা করা যাবে। না 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 না, কোনো দরকার নেই, আমাদের জন্য কষ্ট করতে হবে না। চুপ করো তো ডার্লিং। কিছু মানুষের উদ্দেশ্য সত্যি মহৎ হয়।
যদিও তুমি সেটা বিশ্বাস করো না। আমরা সবাই মিলে ধরাধরি করে গাড়িটাকে সোজা করলাম। মিস্টার অ্যালম্যান শার্টের হাতা গুটিয়ে আমাদের সাথে হাত লাগালেন, কিন্তু যেই গাড়িটা স্টার্ট দিয়ে একটু এগিয়েছে অমনি সামনের একটা চাকা খুলে গড়িয়ে খাদে পড়ে গেল। বাহ, ঠিক আমাদের দাম্পত্য জীবনের মতো, চাকা খোলা গাড়ি। দেখুন, এখানে তো আর কিছু করার নেই, আপনারা আমাদের গাড়িতে উঠে পড়ুন, সামনের কোনো গ্যারেজে নামিয়ে দেবো। আরে না না না, আমরা হেঁটেই যাবো, তাই না বেরিট? তোমার ওই ল্যাংড়া পা নিয়ে হাঁটবে? হাস্যকর ব্যাপার। অগত্যা তারা আমাদের গাড়িতে উঠল। মারিয়ান ড্রাইভিং সিটে, আমি পাশে। ফোল্ডিং সিটে ওই অদ্ভুত দম্পতি, পেছনের সিটে ছেলে মেয়েরা। মিসেস অ্যালম্যান হঠাৎ কাঁদতে শুরু করলেন। স্বামী তাকে সান্ত্বনা দিতে কাঁধে হাত রাখতেই তিনি ছিটকে সরে গেলেন। আমি বুঝতেই পারি না আমার বউ সত্যি কাঁদছে নাকি অভিনয় করছে। তবে মনে হচ্ছে এটা সত্যিকারের কান্না। মৃত্যুকে চোখের সামনে দেখলে এমনটা হয় আর কি। তুমি কি একটু চুপ করবে? আমার স্ত্রীর কল্পনা শক্তি কিন্তু প্রবল। 2 বছর ধরেও আমাকে বিশ্বাস করিয়েছিল যে ওর ক্যান্সার হয়েছে। ডাক্তাররা কিছু খুঁজে পাচ্ছে না, অথচ ও সবাইকে সিমটম বলে বেড়াচ্ছে। ও এত ভালো অভিনয় করেছিল না যে আমরা সবাই বিশ্বাস করে নিয়েছিলাম। প্রতিভা আছে বলতে হবে। এখন আবার মৃত্যু ভয় নিয়ে নাটক শুরু করেছে। ইস, সাথে যদি একটা ক্যামেরা থাকতো না, লাইট, অ্যাকশন আর ক্যামেরা। মিস্টার অ্যালম্যান, আপনার স্ত্রী এই অ্যাক্সিডেন্টে ভয় পেয়েছেন, আর সেটাই স্বাভাবিক। আপনি কি ওনাকে প্লিজ একটু শান্ত থাকতে দেবেন? আরে মেয়েদের কান্না তো মেয়েদের জন্যই তোলা থাকে, ওসব পবিত্র জিনিস। আপনি সুন্দরী তাই এসব মানায়, কিন্তু বেরিটা একটু বুড়িয়ে গেছে তো, তাই ওর কান্নাটা আর আগের মতো জমায় না। হ্যাঁ, আমি ওনার জন্য অন্য কারণে করুণা অনুভব করছি। খুব খোঁচা দিয়ে কথা বলেন তো আপনি। আসলে আমি আমার স্ত্রীকে অপমান করি আর ও আমাকে অপমান করে। ও হিস্টিরিয়াগ্রস্ত হয় আর আমি ক্যাথলিক ধর্ম পালন করি। এভাবেই আমরা টিকে আছি। স্রেফ স্বার্থপরতার কারণেই আমরা একে অপরকে খুন করছি না। মিসেস অ্যালম্যান সজোরে তার স্বামীর গালে চড় মারলেন। চশমাটা ছিটকে পড়ল। মিস্টার অ্যালম্যানের বড় নাকটা ফুলে লাল হয়ে গেল। সেখান থেকে রক্ত ঝরতে শুরু করলো। তিনি কাঁদো কাঁদো হয়ে গেলেন, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে হেসে উঠলেন। একদম ঠিক টাইমিং। একে সিনকোপেশন বলে। কি কমিক দৃশ্য বলুন তো। আমার কাছে যদি একটা স্টপওয়াচ থাকতো, আমি ঠিক মেপে দেখতাম কতক্ষণ পর বিস্ফোরণটা হলো। ওহ, চুপ কর, চুপ কর, তুই একদম চুপ। আপনারা কি শান্ত থাকতে পারেন না? গাড়িতে 3টি অল্প বয়সী ছেলে মেয়ে আছে। ওদের স্বার্থে আমি আপনাদের গাড়ি থেকে নেমে যেতে অনুরোধ করছি। পেছনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে হয়তো টেলিফোন পাবেন। হাঁটা পথ খুব বেশি নয়। মারিয়ানের কথায় সবাই চুপ হয়ে গেল। মিস্টার অ্যালম্যান কোনো কথা না বলে গাড়ি থেকে নামলেন। তার মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে, নাক দিয়ে তখনও রক্ত পড়ছে। মিসেস অ্যালম্যান নামার আগে আমাদের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইলেন। আমাদের ক্ষমা করবেন, যদি পারেন ক্ষমা করবেন আমাদের। দুজনে রাস্তার ধারে গিয়ে বসল। দূর থেকে তাদের দেখে মনে হচ্ছিল দুটো শাস্তি পাওয়া স্কুল ছাত্র। মারিয়ান গাড়ি স্টার্ট দিল। আমরা দ্রুত সেই অদ্ভুত দম্পতিকে পেছনে ফেলে এগিয়ে গেলাম। অদ্ভুত এক দম্পতিকে রাস্তায় নামিয়ে দিয়ে আমরা আবার ছুটলাম। গ্র্যানা আর হাস্কুভার্নার মাঝখানের পাহাড়ি রাস্তা, দুপাশে সবুজে ঘেরা অপূর্ব ল্যান্ডস্কেপ। তেল ভরার জন্য আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। ঠিক হলো এখান থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে একটা হোটেলে লাঞ্চ করা যাবে। জায়গাটা দেখে
আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। মিশ্র অনুভূতি। এখানেই আমি আমার ডাক্তারি জীবন শুরু করেছিলাম। 15টা বছর ছিলাম এই তল্লাটে। এখানকার আগের ডাক্তার মারা যাবার পর আমি সব দায়িত্ব নিয়েছিলাম। আর দ্বিতীয় কারণ হলো আমার মা। 96 বছর বয়সেও মা এখানেই এক বিশাল বাড়িতে একা থাকেন। লোকে বলে ওনার জীবনী শক্তি নাকি অলৌকিক, যদিও কয়েক বছরে হাঁটা চলা প্রায় বন্ধই হয়ে গেছে। আরে ডাক্তারবাবু যে, কি সৌভাগ্য আমার। তা ফুল ট্যাঙ্ক করে দেবো তো? বাবা, আজ তো আবার দেখি সঙ্গে আপনার নাতি নাতনিটাও রয়েছে। দিন ডাক্তারবাবু, ট্যাঙ্কের চাবিটা দিন। হ্যালো হেনরিক, তুমি আমাকে চিনতে পেরেছো? আপনাকে কি আমি কখনো ভুলতে পারি ডাক্তারবাবু? কি যে বলেন না আপনি। আমার জন্মের সময় তো আপনিই ছিলেন। শুধু আমি কেন, আমার সব ভাইগুলোকে তো আপনি এই পৃথিবীর আলো দেখিয়েছেন। বলুন, আমাদের সব কাটা ছেঁড়া অসুখে বিসুখে আপনিই তো ছিলেন আমাদের একমাত্র ভরসা। দিনকাল কেমন চলছে তোমার? আগে দারুণ। বিয়ে করেছি বুঝলেন, এই উত্তরাধিকারও আসছে। এই ইভা, ইভা, আরে এদিকে আয়, দেখ কে এসছে দেখ। ইভা মেয়েটি বেরিয়ে এলো, একটু যাযাবরদের মতো দেখতে। কালো ঘন চুল, গায়ের রং তামাটে, আর মুখে একগাল হাসি। দেখেই বোঝা যায় ওর সন্তান সম্ভবা। ইভা, ইনিই হলেন সেই ডক্টর বোর্গ। বাবা মা আর এই তল্লাটের সব মানুষজন যার কথা সারা দিন বলে, দুনিয়ার সেরা ডক্টর। আমি আর চোখে মারিয়ানের দিকে তাকালাম। ও একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। হেনরিকের কথা শুনে ও ঠোঁট উল্টে ব্যঙ্গ করার ভঙ্গিতে একটা হাততালি দিল, যেন বলতে চাইল, ও তাই নাকি? আমি তো ঠিক করেই রেখেছি ডাক্তারবাবু, আমাদের ছেলে হলে নাম রাখবো আইজ্যাক। আইজ্যাক অ্যাকারম্যান। ভবিষ্যতের প্রধানমন্ত্রীর নাম কেমন হবে বলুন তো? আর যদি মেয়ে হয়? ধুর, ইভা আর আমরা শুধুমাত্র ছেলে বানাই। ওসব নিয়ে আপনি ভাববেন না। তা ডাক্তারবাবু, তেল আর জল সব চেক করে দেবো তো? হ্যাঁ দিও। তা তোমার বাবার পিঠের ব্যথাটা এখন কেমন? হ্যাঁ, বাবার শরীরটা একটু ভেঙেছে, তবে মা এখনো সেই বোমশেলের মতোই আছে। এখন কি মায়ের সাথে দেখা করতে যাওয়া হচ্ছে? হ্যাঁ, সেরকমই তো কথা। আপনার মা কিন্তু দেবী মানুষ ডাক্তারবাবু। 95 হলো তো নাকি? 96। বাবা, ভাবা যায় না কিন্তু। নিন ডাক্তারবাবু, আপনার গাড়ি রেডি। কত হলো হেনরিক? না, আমি আর ইভা ঠিক করেছি যে আমরা আপনার থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নেব না। আরে না না, সে হয় নাকি? আমি এটা হতে দিতে পারি না। দয়া করে আমাদের অপমান করবেন না ডাক্তারবাবু। আমরা এই ছোট্ট গ্রানাতে থাকলেও আমাদের মনটা কিন্তু ছোট নয়। কিন্তু আমার তেলের দাম দেওয়ার সামর্থ্য আছে হেনরিক। আমি তোমাদের ভালোবাসার কদর করি, কিন্তু ডাক্তারবাবু, মানুষ কিন্তু সব কিছু মনে রাখে। কৃতজ্ঞতার জিনিসটা আমরা ভুলিনি। আর কিছু কিছু ঋণ থাকে যা যা টাকা দিয়ে শোধ করা যায় না। হেনরিকের গলার স্বরটা ধরে এলো। আমিও কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়লাম। ইভা তার স্বামীর পাশে এসে দাঁড়ালো। রোদের মধ্যে লাল জামা পরা ইভাকে দেখাচ্ছিল একটা বড় সড়ো পাকা স্ট্রবেরির মতো। না ডাক্তারবাবু, আমরা ভুলি না, আমরা কিছুই ভুলিনি। বিশ্বাস না হলে আপনি এই তল্লাটে যাকে খুশি জিজ্ঞাসা করুন। সবাই জানে যে আপনি আমাদের জন্য কি করেছেন। আমি চারপাশটা দেখলাম। মারিয়ান গাড়িতে উঠে গেছে। পেছনের সিটে বাচ্চাগুলো নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। হঠাৎ আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে এলো, অজান্তেই। হয়তো আমার এখানেই থেকে যাওয়া উচিত ছিল। কিছু বললেন ডাক্তারবাবু? ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ,
আমি কিছু বলেছি? না না না, কিছু না, কিছু না। চলি হেনরিক, বাচ্চা হলে খবর দিও, গডফাদার হতে চলে আসব। ওদের সাথে হাত মিলিয়ে বিদায় নিলাম। গাড়ি আবার ছুটল হোটেলের দিকে। লেক ভ্যাটার্নের তীরে এক অপূর্ব সুন্দর টেরাসে আমরা লাঞ্চ করতে বসলাম। অদ্ভুত ব্যাপার হলো, হোটেলের হেড ওয়েটারও ছিল আমার এক পুরনো রোগী। সে আমাদের খাতিরদারিতে কোনো ত্রুটি রাখল না, কিন্তু আমার মনের ভেতর তখন অন্য এক তোলপাড় চলছে। আমরা লাঞ্চ শেষ করে মায়ের বাড়ির দিকে গেলাম। বিশাল পুরনো বাড়িটা যেন একা দাঁড়িয়ে আছে। আমি আর মারিয়ান ভেতরে ঢুকলাম। বাচ্চারা বাইরেই রইল। মায়ের ঘরটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, যদিও বাইরে গনগনে রোদ। ঘরের পর্দাগুলো টানা, আবছা অন্ধকার, বাতাসের গন্ধে একটা বদ্ধ ভাব, যেন ওষুধের গন্ধ আর পুরনো কাগজের গন্ধ মিশে আছে। মা, আমি আইজ্যাক। আইজ্যাক, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই ভুলেই গেছিস তোর একটা মা আছে। আয় আয়, ভিতরে আয়, দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে আয়, আমার শীত করছে। তোমার শরীরের অবস্থা এখন কেমন মা? আর শরীর, মরলেই বাঁচি, কিন্তু যমও আমাকে নিতে ভুলে গেছে। 96 বছর হয়ে গেল, আর কতদিন এই জঞ্জাল হয়ে বেঁচে থাকবো বলতো? তা তোর সাথে ওটি কে? এ হলো মারিয়ান, ইভাল্ডের স্ত্রী। ও, ইভাল্ডের বউ। তা তোমাদের বাচ্চা কাচ্চা কিছু হলো নাকি? তোমরাও আবার আজকালকার মডার্ন দম্পতিদের মতো সব ঝামেলা টামেলা আর নিতে চাও না? না ঠাকুমা, আমাদের কোনো সন্তান নেই। তা ওই ইভাল্ডের খবর কি? ও তো আর আসে টাসেও না, শুধু টাকার দরকার হলেই হাত পাতে। জানিস আইজ্যাক, আমার নাতি নাতনিরা কেউই আমাকে দেখতে আসে না। ওরা শুধু আমার মরার অপেক্ষা করে, যাতে আমার টাকাগুলো ভাগ করে নিতে পারে। সব কটা স্বার্থপর। তবে ওই একমাত্র সিগব্রিটের ছেলেটা মাঝে মাঝে আসে, তাও যদি ওই টাকারই জন্য। ওই দেখ আইজ্যাক, আমি পুরনো জিনিসগুলো গোছাচ্ছিলাম জানিস। সিগব্রিটের ছেলের মেয়ের জন্মদিন আসছে, তো ভাবছি ওকে এই পুতুলটা দেব। আর ওই ঘড়িটা, ওটা তোর বাবার ছিল। দেখ তো ঘড়িটা। মা আমার হাতে একটা সুন্দর সোনার ঘড়ি দিলেন। আমি হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। মা, এই ঘড়িটার তো কোনো কাঁটা নেই। হ্যাঁ, ওটার কোনো কাঁটা নেই। তোর বাবারও তো সময়ের কোনো জ্ঞান ছিল না, সারা জীবন শুধু ওই কাঁটাবিহীন ঘড়িটাই পকেটে নিয়ে ঘুরত। অদ্ভুত, তাই না? সময় থমকে গেছে, অথচ আমরা বুড়িয়ে যাচ্ছি।
এটা তুমি উপহার হিসেবে দিতে চাও? কেন? এটা সুন্দর তো, কাঁটা নেই তো কি হয়েছে, সোনাটা তো আসল। কি জানি আজকালকার ছেলে মেয়েরা জিনিসপত্রের কদর বোঝে না, ওরা শুধু ওই বর্তমান নিয়েই ব্যস্ত, ওদের কাছে স্মৃতির কোনোই দাম নেই। তা তুমি কি বিরক্ত হচ্ছ বাছা? বুড়ো মানুষের বকবকানির ভালো লাগছে না বোধহয়। না ঠাকুমা, আমি একদম বিরক্ত হচ্ছি না। আমি শুধু ভাবছিলাম বংশগতি বড় অদ্ভুত জিনিস। হ্যাঁ, কি বলছো? আমি কানে একটু কম শুনি আজকাল, একটু জোরে বলো। আমরা এবারে উঠবো ঠাকুমা, আইজাকে দেরি হয়ে যাচ্ছে। এ কি, এখনই চলে যাবি নাকি? যা, সবাই তো চলেই যায়, আমি একা এই শীতে বসে থাকি, পেটের ভেতরটা সব সময় কেমন ঠান্ডা হয়ে থাকে জানিস আইজ্যাক? মনে হয় বরফ জমে আছে। আচ্ছা যা, সাবধানে যাস। আর হ্যাঁ, ইভাল্টকে বলিস ওর ঋণের টাকাটা যেন সময় মতো শোধ করে। আমি কিন্তু সুদ ছাড়ব না, কেমন? বলে দিস। যেমন ছেলে তার তেমন মা। আমরা বেরিয়ে এলাম। মারিয়ান আমার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো ভূত দেখেছে। গাড়িতে ওঠার আগ পর্যন্ত ও একটা কথাও বলল না। আমি আবার সেই স্বপ্নে ফিরে গেলাম, কিন্তু এবার আর স্ট্রবেরি ক্ষেত নেই। আমি দাঁড়িয়ে আছি একটা অন্ধকার রাস্তায়, জনমানবহীন। হঠাৎ দেখলাম রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছেন মিস্টার অ্যালম্যান, সেই ইঞ্জিনিয়ার যার সাথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলেন। ডাক্তার বর্গ, আপনি এখানে দেন কি? ভেতরে চলুন, পরীক্ষা তো শুরু হয়ে গেছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? ভুলে গেলেন? আজ আপনার যোগ্যতা প্রমাণের পরীক্ষা। সবাই অপেক্ষা করছে, আসুন। তিনি আমাকে একটা বড় লেকচার হলে নিয়ে গেলেন। গ্যালারিতে ভর্তি ছাত্রছাত্রী, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই পাথরের মূর্তির মতো আমার দিকে তাকিয়ে আছে। সামনের টেবিলে একটা মাইক্রোস্কোপ রাখা। ডাক্তার বর্গ, আপনি কি দয়া করে মাইক্রোস্কোপে রাখা স্লাইডটা আইডেন্টিফাই করবেন? হ্যাঁ, অবশ্যই। এটা তো খুব সহজ ব্যাপার। মিস্টার অ্যালম্যান, এই মাইক্রোস্কোপে কিছু একটা গন্ডগোল আছে, লেন্সটা ভাঙা। গন্ডগোল মাইক্রোস্কোপে নয় ডাক্তার বর্গ, গন্ডগোল আপনার চোখে। আচ্ছা বাদ দিন, আপনি বরং ব্ল্যাকবোর্ডে লেখা ওই বাক্যটি পড়ুন। পড়ুন। ব্ল্যাকবোর্ড? হ্যাঁ, কিন্তু ওখানে কি লেখা আছে? ওগুলো তো কোনো ভাষা নয়, সব এলোমেলো হিজিবিজি অক্ষর। আমি 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 পড়তে পারছি না। আপনি একজন ডাক্তার, অথচ সামান্য এই লেখাটা পড়তে পারছেন না? ওটা লেখা আছে INJKAN, ISK, যার অর্থ একজন ডাক্তারের প্রথম কর্তব্য হলো ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা? কিন্তু আমি তো... আপনি কি বলতে চান আপনি কিছুই জানেন না? আচ্ছা
আচ্ছা, শেষ সুযোগ, এই রোগীটিকে পরীক্ষা করুন তো। ইনি 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 তো মারা গেছেন। আপনি নিশ্চিত? হ্যাঁ, পালস নেই, শ্বাস পড়ছে না। ইনি ইনি মৃত। এ কি, উনি তো হাসছেন। অদ্ভুত ব্যাপার, তাই না? একজন রোগী আপনার চোখের সামনে হাসছে আর আপনি তাকে মৃত ঘোষণা করলেন। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে কি বলি ডাক্তার? আমি আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। আমরা এটাকে বলি অযোগ্যতা, ইনকম্পিটেন্স। দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। দাঁড়ান, রায় ঘোষণা তো এখনো বাকি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ডাক্তার আইজ্যাক বোর্গ, আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ গুরুতর। 1, আপনি মানসিকভাবে বধির। 2, আপনি স্বার্থপর। আর 3, আপনি নীতিবাগীশ কিন্তু হৃদয়হীন। আমার শাস্তি কি? শাস্তি? শাস্তি তো আপনি নিজেই ঠিক করে রেখেছেন, একাকিত্ব। সারা জীবন আপনি মানুষকে দূরে ঠেলেছেন, তাই এখন মানুষ আপনাকে দূরে ঠেলে দিয়েছে। আপনি একা ছিলেন, একা আছেন, আর একাই মরে যাবেন। না না না, মারিয়ান, আমাকে বাঁচাও। বাবা, বাবা, বাবা উঠুন। বাবা, কি হলো আপনার? আপনি আপনি গোঙাচ্ছিলেন কেন? আমি কোথায়, আমি কোথায়? আপনি গাড়িতে। আমরা প্রায় লুন্ড পৌঁছে গেছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ওহ, স্বপ্ন, আবার সেই স্বপ্ন। আপনি তো ঘামছেন, জল খাবেন? না 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 না, ঠিক আছি, ঠিক আছি। আচ্ছা মারিয়ান, আমি কি সত্যি খুব খারাপ মানুষ? আপনি খারাপ নন বাবা, আপনি শুধু বড্ড একা। লুন্ডে পৌঁছানোর পর জুবিলি অনুষ্ঠানটি বেশ ভালোভাবেই মিটল। বিকেলের নরম আলোয় আমি সম্মান গ্রহণ করলাম, কিন্তু আমার মন পড়েছিল অন্য কোথাও। অনুষ্ঠান শেষে আমি যখন ঘরে ফিরলাম, মিস আগাথা আমার জন্য অপেক্ষা করছিল। ও প্লেনে করেই চলে এসেছিল আগে। নিন প্রফেসর, আপনি শুয়ে পড়ুন। সারাদিন যা ধকল গেল, আপনার শরীর নিশ্চয়ই খুব ক্লান্ত। আচ্ছা, জানলাটা কি খুলে রাখবো? আগাথা, কিছু বলবেন? জলের গ্লাস দেব? আমি তোমার কাছে ক্ষমা চাইছি আগাথা। আজ সকালে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, ও মা, সে তো আপনি সবসময়ই করেন। ওসব নিয়ে আমি ভাবি না। তবে হ্যাঁ, এই বয়সে এসে যে আপনি ড্রাইভ করে এতটা পথ এসেছেন, তার জন্য আপনাকে 1 নম্বর বেশি দেওয়াই যায়। আমরা কি বন্ধু হতে পারি না আগাথা? তুমি কি আমাকে আইজ্যাক বলে ডাকতে পারো না? ওরে বাবা, সে আমি পারবো না প্রফেসর। ওসব মাখামাখি আমার ধাতে সইবে না। আপনি ঘুমন্ত বাপু। আগাথা চলে গেল, কিন্তু যাওয়ার আগে ওর মুখে একটা প্রশ্রয়ের হাসি ছিল। একটু পরেই ঘরে এলো ইভাল্ড, আমার ছেলে। পরনে ইভিনিং স্যুট, দেখতে হুবহু আমার মতো। বাবা, আমি আর মারিয়ান ডিনারে যাচ্ছি না, আমরা একটু বাইরে বেরোচ্ছি। ইভাল্ড, তোমরা কি এখানে আমার কাছে একটু বসবে? আমাদের তারা আছে বাবা, তাছাড়া এখানে বসে থেকে কি হবে? ইভাল্ড, আমি ভাবছিলাম ওই ঋণের ব্যাপারটা, ওটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি সব ব্যবস্থা করে দেব। ধন্যবাদ, কিন্তু ওটা নিয়ে আমি ভাবছি না, ওটা আমি শোধ করে দেব। চলি।
ইভাল্ড একটু আপসেট আছে বাবা, আপনি কিছু মনে করবেন না প্লিজ। মারিয়ান, ধন্যবাদ। কিসের জন্য? আজকের দিনটার জন্য। তোমার জন্যই আজ আমি নিজেকে নতুন করে চিনতে পারলাম। আচ্ছা মারিয়ান, একটা সত্যি কথা বলবে? নিশ্চয়ই। তুমি কি আমাকে পছন্দ করো? আমি আপনাকে পছন্দ করি বাবা, খুব পছন্দ করি। শুভরাত্রি। ঘরটা অন্ধকার, বাইরে থেকে চাঁদের আলো এসে পড়েছে আমার বিছানায়। শরীরে অদ্ভুত এক প্রশান্তি, চোখের পাতা ভারী হয়ে আসছে। আমি তলিয়ে যাচ্ছি ঘুমে, আর ফিরে যাচ্ছি সেই স্ট্রবেরি খেতে। কিন্তু এবার আর কোনো দুঃস্বপ্ন নয়। আমি দেখছি সারা দাঁড়িয়ে আছে, সেই হলুদ জামা পরা কিশোরী সারা। ও আর আমার উপর রাগ করে নেই, ও হাসছে। আইজ্যাক, এই আইজ্যাক, এখনো স্ট্রবেরি খুঁজে পেলি না? বোকা ছেলে কোথাকার, আয় আমার সাথে। সারা আমার হাত ধরল, আমরা দৌড়ে গেলাম জঙ্গল পেরিয়ে সেই উপসাগরের তীরে। ঝলমলে নীল জল, দূরে একটা জেটি দেখা যাচ্ছে, আর সেখানে বসে আছেন বাবা আর মা। বাবা একটা লম্বা ছিপ ফেলে মাছ ধরছেন, মা পাশে বসে বাবার দিকে তাকিয়ে হাসছেন। বাবা হঠাৎ আমাকে দেখলেন, তিনি হাত তুলে আমাকে ইশারা করলেন। মাও দেখলেন, মা আমার দিকে তাকিয়ে পরম মমতায় হাত নাড়লেন। আইজ্যাক, 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 এইদিকে, এইদিকে আয় বাবা, আসো আসো। তাদের মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু ভালোবাসা। আমি চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি শুধু প্রাণ ভরে দুহাত নেড়ে তাদের উত্তর দিলাম। আমার মনে হলো আমার জীবনের সব পাপ, সব গ্লানি ধুয়ে মুছে গেছে। এক অদ্ভুত শান্তি আমাকে ঘিরে ধরল। আমি হাসলাম। আমি আইজ্যাক পোর্ক। অবশেষে বাড়ি ফিরেছি। স্মৃতি, অনুশোচনা আর আত্মোপলব্ধির এক দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আমরা এতক্ষণ শুনছিলাম ইংমার বার্গম্যানের কালজয়ী সৃষ্টি ওয়াইল্ড স্ট্রবেরিজ অবলম্বনে আমাদের আজকের বিশেষ নিবেদন স্মৃতির হাতছানি। জীবনের এই আয়নায় যারা এতক্ষণ বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। গল্পের মূল কাণ্ডারি প্রফেসর আইজ্যাক চরিত্রে ছিলেন নিহারেন্দু ব্যানার্জি। আইজ্যাকের পুত্রবধূ মারিয়ান চরিত্রে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। পুত্র ইভাল্ডের ভূমিকায় অমিত সরকার। আইজ্যাকের মায়ের চরিত্রে পূজা রায়। অন্যান্য বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবযানী রায়, বর্ণিশা ভট্টাচার্য, সৌরভ সাহা, শুভস্বপ্না মুখোপাধ্যায়, মধুরা আচার্য, শুভদীপ ঘোষ, অতনু ভট্টাচার্য, আর্যাভ গাঙ্গুলি, ঋদ্ধিশ ঘোষ, ইরা ভট্টাচার্য, অধ্যায় সাহা, রনিত চ্যাটার্জি, কৌশিক ব্যানার্জি, ঋতুপর্ণা মিশ্র, সুজন ঘোষ ও বর্ষা। গল্পের বাংলা অ্যাডাপ্টেশন, নাট্য রূপান্তর এবং গল্পের সূত্রধার আমি অমিত সরকার। আবহ সম্পাদনায় সায়ন দত্ত। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। আইজ্যাকের মতো আমরাও যেন জীবনের শেষ প্রান্তে এসে নিজেদের ভুলগুলো শুধরে ভালোবাসার উষ্ণতা খুঁজে পাই।
এই কামনায় শেষ করছি আমাদের আজকের পরিবেশনা। গল্পটি আপনাদের হৃদয়ে দাগ কাটলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকবেন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।